বঙ্গ ও বিশ্ব সাহিত্যে কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে। আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচকড়িদের লেখা সর্বনাশিনী। গল্পের সূত্রধার আমি নীল, গল্প পাঠে সুমন। শুরু হচ্ছে সর্বনাশিনী। বরফ ঘেরা আকাশ ছোঁয়া হিমালয় দেখবার ইচ্ছে আমার বহুদিনে। তাই সুযোগ যখন হলো, আমার প্রাণের বন্ধু প্রবোধকে সঙ্গে নিয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের উভয়েরই মত যে রেলে গেলে দার্জিলিং সেভাবে দেখা হবে না, তাই দুজনেই ঠিক করলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং আমরা পায়ে হেঁটেই রওনা হব। সকালে শিলিগুড়ি পৌঁছালাম। তারপর দুটো কুলির মাথায় আমাদের দুটো বড় বড় ট্রাঙ্ক চাপিয়ে নিজের নিজের ব্যাগ হাতে নিয়ে বাজারের দিকে রওনা হলাম। সেখানে অনেক বাঙালির সঙ্গে দেখা হলো। আমরা ঠিক করলাম যে বাজারেই ঘর নেব। সেদিন রাতে আমরা যার বাড়িতে উঠলাম তিনি এখানকার একজন শালকাঠের ব্যবসায়ী। সেখানকার সকলেই আমাদেরকে পায়ে হেঁটে যেতে বারণ করলো, কয়েকজন আবার গরুর গাড়িও নিতে বলল। কিন্তু প্রাণ থাকতে আমরা তাতে যাব না। যে পথে পাহাড়িয়ারা যায় সেই সরু দুর্গম পথ দিয়েই যাব বলে ঠিক করলাম। কিন্তু পথ চিনি না, একজন পথপ্রদর্শক প্রয়োজন। সেখানকার বাঙালি ভদ্রলোকেরাই একজন শক্তিশালী ও বিশ্বস্ত লোক ঠিক করে দিল। সে তার 3 জন বিশ্বাসী কুলি জোগাড় করে নিল। পরের দিন বেশ ভোরেই কুলির মাথায় সমস্ত জিনিস চাপিয়ে ভগবানের নাম করতে করতে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের আগে কোমরে 2 খুখরি, হাতে একটা মোটা লাঠি নিয়ে আমাদের ভুটিয়া পথপ্রদর্শক থম্বি সেনা, তার পিছনে আমরা 2 জন, আর আমাদের পিছনে 3 জন কুলি। পথে এক মারোয়ারির দোকানে রান্না ও খাওয়া সেরে নিলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়ারিরা দোকান খুলে বসেছে, কি না পাওয়া যায় সেখানে। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা হলাম। হিমালয়ে হঠাৎ হঠাৎ কুয়াশা এসে চারিদিক অন্ধকার করে দেয়, তখন আর কিচ্ছু দেখা যায় না। অতি কষ্টে অতি সাবধানে পথ চলতে হয়। আমাদের সঙ্গেও তাই হলো। একই দুর্গম সরু রাস্তা, পাশে গভীর খাদ। 2 জন পাশাপাশি যাওয়ার উপায় নেই, অনেক সময় হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে। এদিকে সন্ধে হয়ে আসে, প্রচণ্ড শীত, তার উপরে আবার বৃষ্টি। একটা মাথা গোঁজার জায়গা পেলে আমরা আজকের মতন বিশ্রাম করি। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। কুয়াশার ভিতর কোন দিকে যাচ্ছি কিছু বুঝতেও পারছিলাম না। হিমালয়ের সন্ধে আমাদের দেশের মতন করে হয় না। সন্ধে বলে কোনো ব্যাপার নেই এখানে। কোনো আভাস না দিয়ে হঠাৎ করে অন্ধকার নামে। চারিদিক ঘোর অন্ধকারে ডুবে গেল। চোখের নিমিষে কিছুই দেখা যায় না। থম্বি সেনা নানান রকমের শব্দ করতে করতে চলল। আমরা তার গলার স্বরের পিছু করতে করতে হাতড়ে হাতড়ে চলতে লাগলাম। একটু পা পিছলেই ভয়াবহ মৃত্যু। এখন বুঝলাম আমাদের শিলিগুড়ি বাঙালি বন্ধুরা আমাদের ভালোর জন্যই গরুর গাড়ি নিতে বলেছিল, কিন্তু এখন তা ভেবে কি লাভ। হঠাৎ থম্বি সেনা দাঁড়িয়ে পড়ল। আমরাও দাঁড়ালাম। বুঝতে পারলাম অন্ধকারে সেও পথ হারিয়েছে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। সে নিজে এই কথা না স্বীকার করলেও আমরা তার গলার স্বরে বেশ বুঝতে পারছিলাম। বুঝতে পারলাম আজ রাতটা এই দুর্গম পাহাড়ের জঙ্গলেই কাটাতে হবে। তাতে যদিও কিছু যায় আসে না, বেঁচে থাকলে বুঝব ভগবানের অসীম দয়া। থম্বি সেনা বলল, বাবু, এই পথ দিয়ে নেমে গেলে একটা বস্তি পাবো। অগত্যা আমরা তার কথা শুনলাম, কিন্তু কয়েক পা যাওয়া মাত্রই ঠিক কি হলো ভালো করে মনে নেই। শুধু বুঝলাম আমরা কোনোভাবে পা পিছলে পড়ে গড়াতে শুরু করেছি। কতদূর অবধি এভাবে চললাম বলতে পারি না,
প্রবোধ আমার 2 হাত চেপে ধরেছিল। শব্দ শুনে বুঝলাম থম্বিসেনা আর কুলিরাও গড়িয়ে গড়িয়ে এদিকেই আসছে। হঠাৎ যেন কিছুতে লেগে আমরা আটকে গেলাম। ছুঁয়ে বুঝলাম কাঠের তৈরি কিছু একটা হবে। পকেটে দেশলাই বাতি ছিল, জ্বালালাম। সেই অন্ধকারে বাতি জ্বেলেও কিছু দেখা যায় না। আলোটা উঁচুতে তুলে দেখলাম কাঠের তৈরি একটা ঘর। আমরা সকলেই সেই ঘরের আশেপাশে পড়ে আছি। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। যাই হোক, প্রাণটা যে বাজে খরচ হয়নি সেটাই ভালো। সম্ভবত আশ্রয় পাব। এই বাড়িতে যেই থাকুক না কেন, এই অবস্থায় আমাদেরকে নিশ্চয়ই আশ্রয় দেবে। আমরা বাড়ির দরজায় এলাম। দরজা বন্ধ। ধাক্কা দিলাম দরজায়। কেউ সাড়া দিল না। জোরে জোরে ধাক্কা দিয়েও যখন কেউ দরজা খুলল না, আমি তখন দরজা ঠেলে খুলে দিলাম। কড়কড় শব্দ করে দরজা খুলে গেল। ভিতরে বাইরের থেকেও বেশি অন্ধকার। আমি আলো নিয়ে ভিতরে ঢুকলাম। প্রবোধ থম্বিসেনা আমার পিছনে পিছনে। কিন্তু তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। থম্বিসেনা বিকট চিৎকার করে উঠল। তারপর ছুটে বেরিয়ে গিয়ে অন্ধকারে হারিয়ে গেল। আমরা দুজনেই অবাক। তাকে চিৎকার করে ডাকলাম, কিন্তু অন্ধকার থেকে একটাই ভয় মাখানো শব্দ আমাদের কানে এলো। শয়তান কৌরব, শয়তান কৌরব, শয়তান কৌরব। প্রবোধ বলল, বোধহয় এখানকার লোকের বিশ্বাস এ বাড়িতে ভূত আছে। যাই হোক, খাদে পড়ে যে প্রাণটা যায়নি, এর জন্য ভগবানকে ধন্যবাদ। শীতে বুক গুড়গুড় করছে। এই আশ্রয়ও ভগবান পাইয়ে দিয়েছে। এখন কাঠকুটো জোগাড় করে আগুন জ্বালা যাক। শুকনো ডালপালা নিয়ে আগুনে হাত সেঁকে কিছুটা আরাম পেলাম। আমাদের ব্যাগে খাবারের কিছু জিনিস ছিল। প্রবোধ সেগুলোকে বার করে গোগ্রাসে খেতে শুরু করলো। আমি বললাম, আগে এই ঘরটা ভালো করে দেখা যাক। আগে প্রাণে বাঁচি ভাই, তারপর বাকি সব। এই পাহাড়ের শীতে আর পাহাড়ের রাস্তায় যেন খিদে আরও বেড়ে যাচ্ছে। আমরা দুজনে সেই আগুনের পাশে বসেই খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে ঘর দেখার পালা। হাতে বাতি নিয়ে দুজনে চললাম ঘর দেখতে। ঘর একটা নয়, পাশাপাশি 2টো ঘর। ঘরের মধ্যে নানান রকম বাসন পড়ে আছে। দেখে মনে হয় শেষ যারা এখানে ছিল তারা যে কারণেই হোক হঠাৎ এখান থেকে চলে গেছে। তাদের অনেক জিনিসপত্রই এদিক সেদিক পড়ে আছে। নিয়ে যাওয়ার সময় হয়নি, তাড়াতাড়ি চলে গেছে। একটা বাক্স ঘরের কোণে পড়ে আছে। দেখলাম ডালা খোলা। তুলে দেখলাম তার ভিতরে অনেকগুলো বাংলা তারিখের চিঠি পড়ে রয়েছে। এই দুর্গম জায়গা, নির্জন বাড়িতে তাহলে কি আগে কোনো বাঙালি থাকতো? কে এসে এত জায়গা থাকতে এখানে এসেছিল কেন? ভীষণ কৌতূহল হচ্ছিল। আমরা বাতিটা বাক্সের উপর রেখে চিঠিগুলো একে একে পড়তে শুরু করলাম। যখন শেষের চিঠিটা পড়া শেষ হলো, তখন নিচের থেকে সেই অন্ধকার ভেদ করে এক মর্মান্তিক আর্তনাদ ভেসে আসলো। সমস্ত রাত সেই ভয়ানক শব্দ আমাদের কানে আসতে লাগলো। এটা আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা না কোনো মানুষের আর্তনাদ, সেটা কেবল ভগবানই জানে। আমরা শুধু এটুকু বলতে পারি, আমরা সেদিন সারা রাত সেই ঘরের মধ্যে জেগে বসেছিলাম। ভয়ে চোখ বন্ধ করার সাহস পাইনি। যেসব চিঠি আমরা পড়েছিলাম তার প্রথমটা এই। প্রিয় সুরেশ, কলকাতার সেই শোরগোল অশান্তির মধ্যে থেকে পালিয়ে এসে এই নির্জন পাহাড়ের মধ্যে আমি যে কী শান্তি পেয়েছি তা বলে বোঝাতে পারছি না। আর লোকালয়ে থাকবো না। লোকালয়ে থাকলে আরাম বিশ্রাম কিছুই পাবো না। তাই এই দুর্গম জায়গায় এসে আশ্রয় নিয়েছি। আমার এই বাড়ি
পর্বতের ঠিক মাঝখানে পিছনে স্তরে স্তরে পাহাড় আকাশ ভেদ করে উঠে গেছে। সামনে একটা বড় খাদ, তার অনেক নিচে একটা নদী সাদা সুতোর মতো দেখতে পাওয়া যায়। এই বাড়িতে দুটি মাত্র ঘর, কিছু শালকাঠ জুড়ে ঘরের দেওয়াল তৈরি হয়েছে, আর ঘরের চালও এই শালকাঠ দিয়েই জোড়া। এখানে শালকাঠের অভাব নেই, চারিদিকেই শালকাঠ। অনেক চেষ্টা করেও চাকর বাকর পাইনি। প্রায় 2 ক্রোশ দূরে একটা ভুটিয়া বস্তি আছে, সেখানে সপ্তাহে একদিন হাট হয়। হাটের দিন সকালে বেরিয়ে যাই, আমার দরকার মতো জিনিসপত্র নিয়ে সন্ধে ফিরে আসি। সময় কাটানোর জন্যে একখানা বড় উপন্যাস লিখছি, বোধহয় তাতেই আমি বিখ্যাত হয়ে যাব। আমি একজন লোক পেয়েছি, কিন্তু রাত্রে সে কিছুতেই বাড়িতে থাকতে চায় না, দিনে সমস্ত কাজ করে চলে যায়। সুতরাং আমার স্ত্রীকে আর আগের মতো খাটতে হয় না। আসলে এই দুর্গম জায়গায় থাকতে সে রাজি হচ্ছিল না। আমি বুঝিয়ে রেখেছি লোকালয়ে থাকলে আমার রোগ সারবে না, এই কথা বলতে সে রাজি হয়েছে। রাতে সে পাশের ঘরে ঘুমোতে যায়, আর আমি সামনের ঘরে বসে অনেক রাত পর্যন্ত উপন্যাস লিখি, তোমার মন মতো। প্রথম চিঠি শেষ করে দ্বিতীয় চিঠি খুললাম। এই দ্বিতীয় চিঠিতে কেবল সেই উপন্যাসেরই কথা এবং সেই উপন্যাসের প্রশংসার ভাগই বেশি। এবার তৃতীয় চিঠির পালা। প্রিয় সুরেশ, তোমাকে 2টো চিঠি লিখেছি, এইটা নিয়ে 3টে হবে, কিন্তু কোনোটাই পোস্ট করতে পারিনি। পোস্ট অফিস প্রায় 10 ক্রোশ দূরে, কোনো লোকও পাইনি যে পোস্ট করে দিতে পারে, কারণ এই বাড়ির আশেপাশে কেউ আসতে চায় না, বেশি পয়সা দিলেও না। আগে এর কারণ জানতে পারিনি। একদিন এক বৃদ্ধকে জিজ্ঞেস করাতে সেই এই রহস্যের বর্ণনা দিল। ব্যাপারটা এরকম, সোহ বলে একটা ভুটিয়া কবি এই বাড়িটা তৈরি করে। নির্জন জায়গায় বাস করার ইচ্ছা ছিল বলেই এই দুর্গম জায়গায় এই বাড়িটা বানান। এখানে তিনি তার সুন্দরী যুবতী স্ত্রীকে নিয়ে থাকতেন, সুখেই তাদের দিন কাটছিল। কিন্তু এমনই কপাল, কিছুদিনের মধ্যেই এক ভুটিয়া যুবতী সেই কবির প্রেমে পড়ল। আমি আগেই বলেছি যে এই বাড়িতে 2টি ঘর। যখন গভীর রাতে পাশের ঘরের সোহর স্ত্রী ঘুমোতে যেত, সেই সময় সেই যুবতী তার পাশে বসত, নিচু গলায় গল্প করত, প্রেমের গল্প। একদিন রাতে সোহর স্ত্রী সবটাই জানতে পারল, কিন্তু কোনো কথা বলল না। সেই সুন্দরী যুবতীকে এই ঘরে আসতে হলে একটা কাঠের সাঁকো পার হয়ে আসতে হতো। এই সাঁকোর প্রায় 500 হাত নিচে এক ঝর্ণা, ভীষণ স্রোত সেই ঝর্ণা। ভুটিয়ারা একে পাগলা ঝোড়া নাম দিয়েছিল। রোজ রাতে সেই যুবতী এই সাঁকো দিয়ে যাতায়াত করত। একদিন সোহ বাড়িতে না থাকায় তার স্ত্রী সেই সাঁকোর একদিক কেটে রেখে এলো। সামান্য কাঠের অংশ সাঁকোর সঙ্গে এমনভাবেই লেগে রইল যেন কোনো মানুষের ভার পড়লে তা ভেঙে পড়ে যাবে। তাই হলো, সে রাতে সোহ তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে, এমন সময় তার কানে এক মর্মবেদী আর্তনাদ ভেসে এলো। তারপরে বিশাল কাঠ ও পাথর পড়ার শব্দ এলো। তার প্রেমিকা 500 হাত নিচে পাগলা ঝোড়ায় বিসর্জন হয়ে গেল। কেই কাজ করেছে তা সোহ ভালোই বুঝল। এরপর সোহ তার স্ত্রীকে গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু ভুটিয়া মেয়েদের শরীরে অনেক শক্তি। তার স্ত্রীও তাকে টানতে টানতে খাদের কাছে নিয়ে আসে। তখনও সোহ তার গলা থেকে হাত সরিয়ে নেয়নি। তার স্ত্রীর চোখ কপালে উঠল, জিভ বেরিয়ে পড়ল, তবু সে তার স্বামীকে ছাড়ল না। দুজনেই সেই খাদে পড়ে মারা গেল।
তারপর থেকে শহর প্রেমিকা প্রেত হয়ে এই বাড়িতে আসে। ভেতরে আলো জ্বললে দরজায় ধাক্কা দেয়। তাকে ভেতরে ঢুকতে দেবে না এমন সাধ্য কারণ নেই। অনেকেই এই বাড়িতে থাকতে এসেছে, কিন্তু এই বাড়িতে যে থেকেছে তাদেরই মৃত্যু হয়েছে। এই জন্যই কেউ সাহস করে এখানে আসে না। আমার বাজারপত্র আমাকেই করে আনতে হয়, তাই এখনো চিঠিগুলো পোস্ট করতে পারিনি। তোমার মন মতো। তৃতীয় চিঠিটা পড়ে খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর চতুর্থ চিঠিটা খুললাম। প্রিয় সুরেশ, দেশে থাকলে হয়তো এ কথা আমি হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু এই নির্জন জায়গায় ভূতের কথা এত সহজে ভোলা যায় না। আমার উপন্যাস লেখা এক প্রকার বন্ধ হয়ে গেছে। তুমি শুনলে নিশ্চয়ই হাসবে, কিন্তু তোমার কাছে লুকোবো না। সেদিন থেকে রাতে আমি কান পেতে শুনতাম যে দরজায় কেউ ঘা মারছে কিনা। সত্যিই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। অবশ্য এমন শুনশান জায়গায় সবই সম্ভব। কাল যা ঘটেছে তাতে আমারও বুদ্ধি লোপ পেতে বসেছে। সন্ধ্যের সময় আমি আমার বাড়ির বাইরে বেড়াচ্ছিলাম। বেড়াতে বেড়াতে সেই ভাঙা সাঁকোর কাছে এসে দাঁড়ালাম। উঁকি মেরে সাঁকোটার নিচে পাগলা ঝোড়া দেখছিলাম। হঠাৎ মাথা তুলে দেখি দূরে সুন্দর বন ফুলের মালা দিয়ে সেজে একটি সুন্দরী পাহাড়ি যুবতী দাঁড়িয়ে আছে। তখন চারিদিক অন্ধকার হয়ে আসছে। এখানে আসা পর্যন্ত এই বাড়ির কাছে একটা মাত্র জনপ্রাণী দেখিনি। এখান থেকে লোকালয় অনেক দূরে। রাতে এই দুর্গম স্থান দিয়ে যাওয়া আসা সম্ভব নয়। তবে এ কে? এখনো এখানে কেন? আমি গলার শব্দ করে হাত নেড়ে তাকে ডাকতে চেষ্টা করলাম, কিন্তু সে নড়ল না। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। আমি ঘরে ফিরলাম। আমার শিরায় শিরায় বরফের স্রোত ছুটতে লাগলো। কেন আমার এমন হলো বুঝতে পারলাম না। তবে কি সে মানুষ নয়? সে কি শহর প্রেমিকা? তোমার মন মতো। পঞ্চম চিঠি। প্রিয় সুরেশ, যা ভেবেছিলাম ঠিক তাই ঘটেছে। সে এসছে। কাল রাত্রে আমরা দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তুমি নিশ্চয়ই ভাবছো আমি পাগল হয়ে গেছি। আমার রোগ সারেনি। জ্বরের জন্য আমি ভুল দেখছি। তুমি কেন? আমি নিজেও বুঝতে পারছি না কে সে। রক্তমাংসের নারী মূর্তি নাকি নাকি শুধুই আমার কল্পনা? যাই হোক, আমার কাছে এটা কল্পনা নয়, বায়ু নয়, আকাশ নয়, মিথ্যে নয়। এটা সত্যি, ভীষণ রকম সত্যি। আমি অনেক রাত অবধি সামনের ঘরটায় বসেছিলাম সেই উপন্যাসটা নিয়ে। পাশের ঘরে আমার স্ত্রী ঘুমোচ্ছে। ঠিক সেই সময় আমি সাঁকোর ওপর তার পায়ের শব্দ শুনলাম। 3 বার দরজায় ঘা পড়ল। আমার কঙ্কাল ভেদ করে যেন বরফের ধারা বইতে লাগলো। মাথায় একটা অদ্ভুত যন্ত্রণা। আমি বুক চেপে ধরে বসে আছি, কান খাড়া করে বসে শুনছি। আবার দরজায় ঘা পড়ল, 3 বার মাত্র। আমি উঠে আস্তে আস্তে গিয়ে পাশের ঘরের দরজা বন্ধ করলাম আর অপেক্ষা করতে লাগলাম। আবার দরজায় ঘা, 1, 2, 3 বার। আমি যেই গিয়ে দরজা খুলে দিলাম, সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত ঠান্ডা বাতাস প্রবল বেগে ঘরের মধ্যে ঢুকে
আমার কাগজপত্র সব উল্টে পাল্টে ছড়িয়ে দিল। এক নারী মূর্তি ঘরে ঢুকলো। আমি নিঃশব্দে দরজা বন্ধ করে দিলাম। সে তার মাথার শাল সরিয়ে কাঁধে ফেলল। গলা থেকে এক রঙিন রুমাল খুলে পাশে রাখলো। তারপর আমার ঠিক সামনে এসে বসলো। আমি দেখলাম তার খালি শিশির ভেজা পা দুটো। মন্ত্রমুগ্ধের মতো চোখ স্থির করে তার সামনে বসলাম আর তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। সে আমার দিকে তাকিয়ে অল্প হাসল। কি মিষ্টি সে হাসি, অথচ বিস্ময়কর। যেন সেই হাসিতে চালাকি, শয়তানি সব একবারে মিলেমিশে গেছে। সে হাসি দেখে আমার ভালো মন্দ জ্ঞান হারিয়ে গেল। আমি তাকে আমার সব কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে গেলাম। সে কোথাও বলল না, নড়লও না। সে চোখের দৃষ্টিতেই যেন আমার সঙ্গে তার প্রাণের কথা জুড়ল। কি আনন্দ, কি সুখ, সে যে কি তা আমি বলে বোঝাতে পারবো না। কতক্ষণ এভাবে বসেছিলাম আমি জানি না। হঠাৎ সে কান পেতে কি যেন একটা শুনল। পাশের ঘর থেকে একটা হালকা শব্দ কানে এলো। অমনি সে তাড়াতাড়ি করে তার শালটা মাথায় টেনে উঠে দাঁড়ালো। তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজা বন্ধ করে গেল। আমি ভেতরের ঘরের শিকল খুলে কান পেতে শুনলাম। কোনো শব্দ নেই। আমি ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই আমার মনে পড়ল সে যুবতী রাতে তার রুমালটা নিয়ে যেতে ভুলে গেছে। সে যেখানে বসেছিল তার চলে যাওয়ার পরও আমি সেখানে রুমালটা দেখেছিলাম। সেটা লুকিয়ে রাখবো বলে যেই সেদিকে তাকালাম, দেখি রুমালটা নেই। আমার স্ত্রী ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করছে, আমার চায়ের জল গরম করছে। সে আমার দিকে দু একবার তাকালো। আমি তাকে এমনভাবে তাকাতে দেখিনি কখনো, কিন্তু সে কোনো কথা বলল না, রুমালের কথাও না। আমার মনে হচ্ছে গতকাল রাতের ঘটনা শুধু আমার স্বপ্ন মাত্র। কিন্তু সন্ধ্যেবেলা আমি ভালো করে লক্ষ্য করলাম আমার স্ত্রী সেই রুমালটা নিয়ে ভালো করে দেখছে। আমাকে সে দেখতে পাচ্ছে না। কতবার ভাবতে চেষ্টা করলাম যে গতকাল রাত্রে আসা স্ত্রীলোক সত্যি কি স্ত্রীলোক, প্রেতাত্মা নয়। কিন্তু মানুষ তো মানুষকে চিনতে পারে। কালকে সেই স্ত্রীলোক যে কোনো রক্ত মাংসের মানুষ নয় তা আমি মনে মনে বেশ বুঝতে পারছিলাম। এখান থেকে দুক্রোশের মধ্যে কোনো লোকালয় নেই। দিনের বেলায় এখানে চলাফেরা করা বিপজ্জনক। এই শীতের রাতে দুর্গম রাস্তায় কোন স্ত্রীলোক এই বাড়িতে আসতে পারে? কোন স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থি মজ্জায় বরফ স্রোত বয়ে যায়? যাই হোক, সে যদি আবার আসে তাহলে তার সঙ্গে একটু কথা বলবো, হাত বাড়িয়ে তাকে ধরবো। তাহলেই দেখতে পাবো সে রক্তে মাংসের জীব নাকি ছায়া মাত্র। তোমার মন মতো। ষষ্ঠ চিঠি। প্রিয় সুরেশ, এই সকল পত্র কখনো তুমি যে পাবে সে আশা আমার আর নেই। এগুলো আমি তোমাকে পাঠাবোই না। তোমার কাছে এগুলো আমার পাগলামি বলে মনে হবে। এসব লিখছি আমার মনের যন্ত্রণায়। এভাবে না লিখে রাখলে হয়তো চিৎকার করে আমার মনের জ্বালা মেটাতে হতো। রোজ আসে, সে রোজ আসে, সেই রকমই সে আমার কাছে বসে, আমার চোখের দিকে চোখ রেখে বসে থাকে। সেই মায়াজালের হাসি হেসে আমাকে আত্মহারা করে দেয়। আমার অস্তিত্ব হারিয়ে যেতে থাকে।
এখন আমার ওই উপন্যাস লেখা একেবারে বন্ধ হয়ে গেছে, লেখার চেষ্টাও করি না। শুধু তার পায়ের শব্দ শোনার জন্য কান পেতে অপেক্ষা করতে থাকি। সাঁকোর ওপর দিয়ে, ঘাসের ওপর দিয়ে দরজায় করাঘাতের শব্দ। সে আসলে আমি কথাই বলতে পারি না। রোজ ভাবি আজ কথা বলবোই, কিন্তু সে এলে সব ভুলে যাই। কাল রাতে যখন আমরা এভাবে বসেছিলাম, হঠাৎ আমার চোখ গেল পাশের ঘরের জানলার দিকে। মনে হলো কে যেন সামনে থেকে মুখ সরিয়ে নিল। সে তার শাল মাথায় টেনে নিমিষে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আলো নিয়ে পাশের ঘরে গিয়ে দেখি আমার স্ত্রী ঘুমিয়ে আছে, তোমার মন মতো। এবার সপ্তম চিঠি। প্রিয় সুরেশ, রাতের জন্য আমার আর ভয় নেই, দিনের জন্যই ভয়। যে স্ত্রীলোককে আমি আমার স্ত্রী বলে আসছি, তাকে এখন আমি প্রচণ্ড ঘেন্না করি। সে ঘেন্নার কোনো শেষ নেই, সীমা নেই। তার যত্ন, শ্রদ্ধা, আদর সবই এখন বিষের মতো মনে হয়। কি যেন একটা হয়, তার চোখের দিকে তাকালেই আমি চমকে উঠি। সে সব দেখেছে, সবই জানতে পেরেছে, আমি সেটা বেশ বুঝতে পারছি। অথচ সে আমাকে ভালোবাসে, আগের মতো যত্ন করে, ভক্তি টক্তিও করে আগের মতোই। তবু আমার কেবলই মনে হয় সবই জাল, সবই মিথ্যে, সবই ছলনা। আমি জানি সে সব জানে, সব দেখেছে, তার চোখ সেটা বলে দিচ্ছে। তাহলে কেন সেই ভীষণ প্রতিহিংসার আয়োজন করছে? তোমার মন মতো। অষ্টম চিঠি। প্রিয় সুরেশ, আজ আমি হাটে যাব বলে বেরোলাম। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে রইল। দূরে গিয়ে তাকিয়ে দেখি তাকে একটা ছোট্ট পুতুলের মতো দেখাচ্ছে। পাহাড়ের বাঁকটা নিতেই তাকে আর দেখা গেল না। তখন আমি কোনো রকমের দৌড়ে অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে এগোতে লাগলাম। পাহাড়ি রাস্তায় চলা অত সহজ নয়, অনেক কষ্টে এলাম। একটা বড় পাথরের পাশে নিজেকে লুকিয়ে রেখে দূর থেকে বাড়ির দিকে নজর রাখলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার স্ত্রী কুঠার নিয়ে সাঁকোর কাছে এলো। আমি স্পষ্ট দেখতে পেলাম না সে ঠিক কী করছে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো। সেই দূর থেকেও আমি তার মুখে হাসি লক্ষ্য করলাম, কিন্তু মনে হলো সেই হাসির মধ্যে প্রতিহিংসার আগুন ধক ধক করে জ্বলছে। সে বাড়ির ভেতর ঢুকে গেলে আমিও হাটের দিকে চললাম। হাট থেকে সন্ধেবেলা ফিরে আমার স্ত্রীর কাছ থেকে সেই আগের দিনের মতোই আদর অভ্যর্থনা পেলাম। আমি যে তার ভয়াবহ কাজটি দেখে ফেলেছি তা ঘুণাক্ষরেও তাকে জানতে দিলাম না। সে ভেবেছে কোনো মেয়ে মানুষ রাতে সাঁকো পার হয়ে এসে আমার সাথে প্রেম করতে আসে, তাই সে সাঁকো কেটে রেখে এসছে। আজ সে মেয়ে এলে অতল খাদে পড়ে যাবে। আমি কিচ্ছু বললাম না। আমি এতেই আজ প্রমাণ হয়ে যাবে যে রোজ রাতে যে আসে সে মানুষ নাকি প্রেতাত্মা। কিন্তু যদি রক্তমাংসের মানুষ হয়, ভেবেই আমি চমকে উঠলাম। কিন্তু সে যদি প্রেতাত্মাই হবে, তাহলে আমি তার পায়ের শব্দ শুনতে পাই কেন? কিন্তু যদি প্রেতাত্মাই হয়, তাহলে ভাঙা সাঁকো তার কিছুই করতে পারবে না। বেশ হবে। আমার স্ত্রী আচ্ছা জগতে হবে। রাত হয়েছে। অন্য দিনের মতোই আমার স্ত্রী পাশের ঘরে ঘুমোচ্ছে। আমি এক মনে কান খাড়া করে বসে অপেক্ষা করছি। যদি সে প্রেতাত্মা হয় তবে আগের মতোই আমার কাছে আসবে, আর যদি কোনো স্ত্রীলোক হয় তাহলে সাঁকো থেকে পড়বার সময় তার চিৎকার আমি শুনতে পাবো। হঠাৎ একই
এই প্রেতাত্মার বিদ্রুপ। আমি শুনেছি সেই হৃদয় ভেদি আকাশ ভেদি চিৎকার। আমি শুনেছি আকাশ পাতাল কাঁপিয়ে অন্ধকার ভেদ করে ভয়ানক চিৎকার উঠে এলো সাঁকোর কাছ থেকে। পর্বতের চূড়ায় চূড়ায় লেগে সেই শব্দের হাজার প্রতিধ্বনি তৈরি হচ্ছে। সেই চিৎকার আমার কান দিয়ে প্রবেশ করে শিরায় শিরায় রক্তের মধ্যে মিশে যাচ্ছে। আমি ছুটে সাঁকোর কাছে এলাম। শুয়ে পড়ে হাত বাড়িয়ে দেখলাম সাঁকোটা আর নেই। নিচে গভীর খাদ, ভীষণ অন্ধকার, দেখার উপায় নেই। প্রবল বেগে বাতাস বইছে। আমি চিৎকার করে ডাকলাম। সেই প্রবল বাতাসে আমার চিৎকারের প্রতিধ্বনি পিশাচের হাসির মতো ফিরে এলো। আমি বুঝেছি যে পাগলামো আমাকে এতদিন ধরে আস্তে আস্তে আঁকড়ে ধরেছে। সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। সে চেষ্টা বৃথা চেষ্টা। সে আমি কতবার বলেছি এ আমার অসুস্থ শরীরের অসুস্থ মনের বিকৃতি। এই চিৎকার আমার কল্পনা মাত্র, কিন্তু না না না, ওই চিৎকার, ওই মর্মভেদী চিৎকার, সেটা মিথ্যে নয়, সেটা সত্যি। সারাক্ষণ কি আমার মাথায় যেন ভারী লোহার হাতুড়ি দিয়ে ভীষণ রকমের আঘাত করছে। আমি বুঝেছি সে আর আমার কাছে আসবে না, আমার কাছে। এই শেষ তোমার মন মতো। রুদ্ধশ্বাসে শেষ চিঠিটা খুললাম। এই চিঠি অসম্পূর্ণ, এই শেষ চিঠি। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সমস্ত চিঠি রেখে তোমার ঠিকানা লিখে দিয়ে যাব। যদি কখনো কেউ এখানে আসে তাহলে হয়তো সে তোমাকে এই চিঠিগুলো পাঠিয়ে দিতে পারে। আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী, তোমাকে বোঝাবার জন্য যাকে এখনো আমার স্ত্রী বলতে হচ্ছে, আমরা উভয় মুখোমুখি হয়ে বসে থাকি। কেউ কোনো কথা বলি না। এক অতি আশ্চর্য পরিবর্তন। যখন কথা বলি তখন এমনভাবে কথা বলি যেন আমাদের এই প্রথম দেখা হয়েছে। যে দু একটা কথা বলি তাও আমাদের মনের ভাব গোপন করার জন্য। আমাদের দুজনের কেউই আর আগের মতো নেই। আমি সবসময় তার মুখে একটা বিদ্রুপের হাসি দেখতে পাই। সেটা সে গোপন করার চেষ্টা করে, কিন্তু তবুও আমি দেখতে পাই। বৃথা চেষ্টা তার। রোজ রাতে একা বসে থাকতে থাকতে মনে হয় এই যেন দরজায় ঘা পড়ল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিই, কিন্তু কই, কেউ নেই, কেবল অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে শুধু একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢোকে, ব্যাস, আর কিচ্ছু না। এই দুর্গম জায়গায় থেকে থেকে আমি দানব হয়ে গেছি। ভালোবাসা ও ঘৃণা দুই ভয়াবহভাবে আমার হৃদয়ের মধ্যে উথাল পাথাল করে আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটিয়ে দেয়। আমার মাথার মধ্যে চিতার আগুন জ্বালিয়ে দেয়। আমার লেখাপড়া, শিক্ষা, সদ্গুণ সব যেন এই পাহাড়ের বাতাসে যেন উড়ে গেছে। আমি একটা হিংস্র পশু হয়ে গেছি। কবে আমি এই স্ত্রীলোকের, যে এক সময় আমার স্ত্রী ছিল, তার নরম সুন্দর গলাটা আমার এই সরু সরু আঙুল দিয়ে টিপব, কবে? তার চোখ বন্ধ হয়ে আসবে। আমি আরো জোরে গলা টিপব, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তার ঠোঁটটা খুলে যাবে।
জিভটা বেরিয়ে আসবে। আমি আরও জোরে গলা টিপবো, আরও জোরে। দেরি নেই, দেরি নেই, হবে হবে। তার গলা ধরে ঠেলতে ঠেলতে উঁচু নিচু পাথরের মধ্যে দিয়ে নিয়ে যাবো ওই খাদের কাছে। সে বড় বিদ্রুপের হাসি হেসেছিল বটে, এবার আমার হাসির পালা। আমি জোর করে আস্তে আস্তে তাকে ঠেলে নিয়ে যাব, আস্তে আস্তে আদর করে। যখন সেই খাদের দিকে হেলে পড়বে, আমি নিচু হয়ে আস্তে আস্তে তার ঠোঁটের সাথে ঠোঁট রাখবো, আদর করব। তারপর নিচে 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 আরও নিচে, কুয়াশার মধ্যে দিয়ে লতা পাতা ভেদ করে পশু পাখিকে চমকে দিয়ে নিচে, আরও নিচে গভীর খাদে দুজনে একসাথে যাব। যেতেই থাকবো, যেতেই থাকবো, যতক্ষণ না আমি তার সাথে মিলিত হই। এই ভয়াবহ চিঠিগুলো পড়ে আমি প্রবোদের দিকে তাকালাম। সে আমার মুখের দিকে তাকালো। আমাদের দুজনের মুখই সাদা হয়ে গেছে, রক্ত শুকিয়ে গেছে যেন। আমরা কেউ কারোর সঙ্গে কোনো কথা বলতে সাহস পেলাম না। দুজনের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ দুজনেই শুনতে পাচ্ছিলাম। সংসারে যে রকম ভয়াবহ ব্যাপার ঘটতে পারে তা আমরা বিশ্বাসই করতাম না এখানে না এলে। আমাদের পথপ্রদর্শক থম্বি সেনা শয়তান কা অরাত বলে যে কেন পালিয়েছে তা এখন বুঝলাম। এতদিন ভূত প্রেতের কথা বিশ্বাসই করতাম না। ভূত প্রেত হোক বা না হোক, এই চিঠির লেখক মনমতো এই নির্জন স্থানে বাস করে ভূতের কথা ভাবতে ভাবতে পাগলি হয়ে গিয়েছিল। সেই পাগলামি থেকেই সে তার স্ত্রীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, নিজেও মরেছে। এই চিঠিগুলো তারই প্রমাণ। ভোর হতে না হতে আমরা সেখান থেকে পালালাম। আর সেখানে 1 মিনিটও থাকা যায় না। বস্তিতে এসে আমাদের 2 কুলি আর থম্বি সেনাকে পেলাম। আমরা যেই বাড়িতে 1 রাত কাটিয়ে এখনও বেঁচে আছি তা দেখে ওরা আমাদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমরা দার্জিলিংয়ে পৌঁছে চিঠিগুলো কমিশনার সাহেবকে দিলাম। শুনেছি তার আদেশে এই ভুতুরে বাড়িটা একদিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুনলেন আজকের গল্প পাঁচকড়িদের লেখা সর্বনাশিনী। গল্পের সূত্রধার আমি নীল, গল্প পাঠে সুমন। প্রবোধের চরিত্রে মৃগাঙ্ক, মন্মথের চরিত্রে আমি নীল, সাউন্ড এডিটিংয়ে নীল, পোস্টার ডিজাইন সুমন। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে।